সার্বভৌমত্বে আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না ভারতের প্রতি মির্জা ফখরুলের হুঁশিয়ারি। জাতীয় নয় অন্তর্বর্তী সরকারকে সমর্থনের ঘোষণা। শেখ হাসিনার কঠোর সমালোচনা। বাদী চেনেন না আসামিকে, তদন্তে নেমে গলদঘর্ম পুলিশ। অভ্যুত্থানের পর নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সিরিয়ায় পতন হলো বাশার আল আসাদ সরকারের। টানা ২৪ বছর ক্ষমতায় থাকা আসাদ বিদ্রোহীদের আক্রমণের মুখে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। রবিউল, আপনাকে স্বাগতম। প্রতিবেদনে দেখছিলাম রবিউল, ২৪ বছর পর আসাদ সরকারের পতন এবং বিদ্রোহীরা সিরিয়ায় ঢুকে পড়েছে। এই মুহূর্তে সিরিয়ার আসলে বর্তমান অবস্থাটা কি চলছে সেখানে? হ্যাঁ, ধন্যবাদ রাইসা। আপনি জানেন যে এই মুহূর্তে রাজধানী সহ অধিকাংশ সিরিয়ার যে অধিকাংশ এলাকা রয়েছে, আলেপ্পো, হোমস সহ এবং সর্বশেষ রাজধানী দামেস্ক কিন্তু এখন বিদ্রোহীদের দখলে, অর্থাৎ বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নিয়েছে। এবং বিদ্রোহীদের যে নেতা তিনিও বলেছেন যে বাশার আল আসাদ পালিয়ে গেছেন, এখন সেখানকার ক্ষমতা এবং নিয়ন্ত্রণ তাদের হাতে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু যে অভ্যুত্থান হলো বলা হচ্ছে, একটা ধরনের একটা দখল, বিদ্রোহীদের দখলে নেওয়ার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে কিন্তু হলো। কিন্তু আমরা জানি যে ১৫ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধের কারণে এই ১৫ বছরের যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু কিছুটা থমকে গিয়েছিল। কিন্তু গত ১৫ দিনে যে বিদ্রোহীদের যে উত্থান, সেই উত্থান কিন্তু রীতিমতো অবাক করে দেওয়ার মতো। কিভাবে তারা এত শক্তি পেল, এবং আমরা যতটুকু জানি যে রক্তপাতহীনভাবে বলা হচ্ছে, যখন বিদ্রোহীরা যখন রাজধানীতে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা কোনো বাধার মুখে পড়েনি, অর্থাৎ তাদের কোনো বড় ধরনের প্রতিরোধ মুখে পড়তে হয়নি, যার কারণে তারা খুব সহজেই রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিনের শাসনের কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনেকটাই দুর্বল হয়ে আসছিল। যদিও তাকে ইরান এবং রাশিয়া সহ তার যে মিত্র দেশগুলো, সেই দেশগুলো এই মুহূর্তে কি রাজধানীতে কোনো ধরনের গোলাগুলি, আমরা গণমাধ্যমগুলোতে খবর দেখছিলাম, খবর আসছিল যে সেখানে এখনো গোলাগুলি চলছে, এ ধরনের কোনো ঘটনা এখনো চলছে কিনা? রাইসা, এই ঘটনা কিন্তু খুবই জটিল। মুহূর্তে মুহূর্তে কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছে সেখানকার। প্রতি মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি দিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন তারা রাজধানীতে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা যে সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইরান এবং সৌদি আরব, কাতার, মিশর, রাশিয়া সহ বিভিন্ন দেশ কিন্তু এই মধ্যপ্রাচ্যে এমনিতেই কিন্তু উত্তপ্ত, আমরা জানি যে, এবং তার প্রতিবেশী ইসরায়েল রয়েছে। এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু খুবই জটিল একটা আকার ধারণ করেছিল। বিশ্বের যে বড় বড় যে দেশ রয়েছে, ক্ষমতাশীল যে দেশগুলো রয়েছে, ক্ষমতাধর, সেই দেশগুলো কিন্তু সিরিয়ার উপরে গভীর পর্যবেক্ষণ রাখছে কি যায় পরিস্থিতি কি হচ্ছে। আমি যুক্ত করতে চাই, সাধারণ মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাই। টানা ২৪ বছর বাশার আল আসাদ ক্ষমতায় ছিলেন, তার যে তিনি, আমরা জানি যে দামেস্ক ছেড়ে তিনি ইতিমধ্যে চলে গেছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া আসলে কি? আমরা এখন পর্যন্ত যতটুকু বিভিন্ন গণমাধ্যমে খবর পাচ্ছি, সেটি হলো যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা বিদ্রোহী, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে। তারা এটাকে এক ধরনের উদযাপন করছে যে প্রেসিডেন্ট বাশার আসাদ, দীর্ঘদিনের যে শাসক, সেই শাসকের পতন হলো, এবং তারা আশা করছে যে সিরিয়ায় আবারও গণতন্ত্র ফিরে আসবে, তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে। প্রশ্ন করতে চাই রবিউল, যে সিরিয়ার আসলে ভবিষ্যৎ কি? আমরা জানি যে এটি একটা যুদ্ধবিধ্বস্ত সংঘাতময় একটি দেশ, এবং এখন যে পরিস্থিতি, তাতে আসলে এর ভবিষ্যৎটা কি হতে পারে, কি বলছেন বিশ্লেষকরা? প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা বলতে পারি যে দীর্ঘদিনের যে শাসক, তার পতন হয়েছে, এটা যেমন সত্য, বা পতন হতে চলেছে। কিন্তু ভবিষ্যৎ আসলে এই মুহূর্তে বলা মুশকিল, কারণ আমরা জানি যে সিরিয়ায় গৃহযুদ্ধ, সেখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সেখানে রয়েছে। এই পরিস্থিতি, অর্থাৎ প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরে সেখানে কিন্তু আরও যে স্বার্থ সংশ্লিষ্ট যে গোষ্ঠীগুলো রয়েছে, তাদের মধ্যে তাদের যে পরবর্তী পদক্ষেপ, তার উপরে কিন্তু ভিত্তি করছে সেখানকার ভবিষ্যৎ। রবিউল, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্টুডিওতে এতক্ষণ যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। অন্য প্রসঙ্গ,
সার্বভৌমত্বের ওপর আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না বলে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি আরও জানান, জাতীয় সরকার গঠনের কোনো প্রস্তাব দেয়নি বিএনপি, অন্তর্বর্তী সরকারই সমর্থন দিয়ে যাবেন তারা। এ সময় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনার সমালোচনা করেন মির্জা ফখরুল। লন্ডনের রিজেন্ট লেক হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার বিকেলে এই অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক, সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনার প্রসঙ্গ সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এই সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। পাকিস্তানের দখলদারিত্ব থেকে বের হয়ে ভারতের অধীনে যাওয়া যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না। আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোনো বিষয় দেব। আমরা পরিষ্কার করে বলেছি যে আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেব। এখানে যে কেউ আমাকে নির্দেশ করবে, বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনই মেনে নেব না। এবং আমরা যে সিদ্ধান্তের সাথে স্বাধীন করেছি, সেই স্বাধীন করতে কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। এত যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের ভালোবাসা ফেস করেন না কেন? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে চলে যান, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে পালিয়ে গেছে, লিভিং এ সাইড আর পার্টি। তার দলের সঙ্গে নেতা কর্মীদের কি অবস্থায় আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। জাতীয় সরকার গঠনে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি জানিয়ে তিনি বলেন, শুধু বিদেশিদের উপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলি, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে, আমরা মনে করি যে জাতীয় সরকার এসছে ভালো কিছু হবে না, বরঞ্চ জাতীয় সরকার আসতে আরো বেশি সমস্যা তৈরি হবে। কিন্তু আমি যে কথা আগেই বলতে পারি, কালচারটা একটা প্রবলেম আছে। কালচার যে অল দ্য পলিটিক্যাল পার্টি ডোন্ট ট্রাস্ট ইচ আদার। এখন যদি আমরা সবাই মিলে একটা সরকার গঠন তো করতেই পারবেন না, যদি করেন সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো না, কার্যকর করতে পারবো না, সেই কারণে ওই প্রস্তাব আমাদের। মির্জা ফখরুল জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি হচ্ছে শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দিল্লির আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান বাবুন। সরাসরি যাচ্ছি তার কাছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এই তিনটি সংগঠনের সমন্বয়ে আজ একত্রিত হয়ে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী যৌথ পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং এই কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে আমরা দেখেছি যে এই যে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল, এই তিনটি সংগঠনের শত শত নেতাকর্মী এরই মধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হতে শুরু করেছেন। এবং এই কর্মসূচিটি, পদযাত্রাটি সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হচ্ছে, এখনও নেতাকর্মীরা আসছেন। আর যতদূর পর্যন্ত এখন আমরা জানতে পেরেছি যে এই পদযাত্রা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাড্ডা নতুন বাজার পর্যন্ত তারা পায়ে হেঁটে যাবেন এবং তারপর বাড্ডা নতুন বাজার থেকে একটি প্রতিনিধি দল তারা গুলশানে যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসে স্মারকলিপি দিতে যাবেন। তো বলা যায় এখন পর্যন্ত এইখানে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব চলছে এবং এই প্রস্তুতি পর্বে এরই মধ্যে এই তিনটি সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন প্রত্যেকেই এখানে আসছেন এবং ধারণা করা হচ্ছে এটি একটি বড় কর্মসূচি হতে চলেছে এবং এই কর্মসূচিতে তিনটি সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এটি শুরু হতে আরও কমপক্ষে আধা ঘন্টা বা তারও কিছু বেশি সময় লাগতে পারে। আর এই যে স্মারকলিপি, তারা স্মারকলিপি আজকে দিবেন এবং এটি তাদের
প্রতিবাদের ভাষা। তারা বলছেন যে ভারতীয় যে আগ্রাসন, এই আগ্রাসন রুখে দিতে তারা রাজপথে রয়েছেন এবং কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক বা হুমকির মুখে ফেলতে পারে কেউ, এমন ধারণাও যদি কেউ করে তাহলেও তারা ভুল করবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই তিনটি সংগঠন তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তারা বলছেন যে তারা রাজপথে রয়েছেন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো এই স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের যে যৌথ পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি গুলশান দূতাবাস অভিমুখে, ভারতীয় দূতাবাস অভিমুখে, সেই পদযাত্রা যখন শুরু হবে আমরা সরাসরি সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর উচ্চ স্বরে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না। এর আগে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শামসুন নাহার হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদে নেচে গিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত অভিশংসন এড়ালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা অভিশংসনের ভোট বয়কট করলে অভিশংসন থেকে রক্ষা পান তিনি। এর প্রতিবাদে রাজপথে নেমে আসেন হাজার হাজার বিক্ষুব্ধ দক্ষিণ কোরীয়। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের প্রত্যাশায় পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে হাজার হাজার দক্ষিণ কোরীয়। তবে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এই বিক্ষোভকারীরা, কেননা অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টে গ্রহণ করা হয়নি। দেশকে রক্ষা করার চেষ্টা করছে মানুষ, কিন্তু জনগণের প্রতিনিধিত্বকারী আইন প্রণেতারা তা করছেন না। এ যেন এক করুণ পরিস্থিতি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামনে রক্ষা কবচ হয়ে দাঁড়ালো তার দল পিপল পাওয়ার পার্টি। স্থানীয় সময় শনিবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউনের অভিশংসনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে শেষ মুহূর্তে এ ভোট বর্জন করেন ক্ষমতাসীন দলের সদস্যরা, যার ফলে ক্ষমতা হারানো থেকে বেঁচে যান ইউন। মাত্র ৫ ভোটের অভাবে অভিশংসনের প্রস্তাব পাশ হয়নি বলে জানান পার্লামেন্টের স্পিকার। ইউনের বিরুদ্ধে ১৯৫টি ভোট পড়ে। প্রয়োজনীয় ২/৩ ভোট অর্থাৎ ২০০ ভোট না হওয়ায় প্রস্তাবটি গৃহীত হয়নি। শনিবারের ভোট বর্জন করলেও পিপিপি প্রধান জানান খুব শিগগিরই ক্ষমতা ছেড়ে দেবেন ইউন। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করার কথা জানিয়েছেন তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। কলকাতার মার্কুই স্ট্রিটে রোজ ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় এই ভারতীয় ট্যাক্সি চালক। বাংলাদেশি পর্যটক না থাকায় টান পড়েছে তার পকেটেও। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুদেশি। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। স্বাধীনতার পর হইতে থেকে ৫৩ বছর আমরা খুব ভালোভাবে চলছি। মনেই হয় না বলে এটা ইন্ডিয়া, মনে হয় না বাংলাদেশ, আমরা আসতে গেছি। এখন যদি আমরা ওইভাবে আসতে যাইতে পারি, আমি মনে করি উভয়েরই লাভ। ২০২৩ সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার ৫ আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে
বয়কট নয়, বরং ভারতে এলে আতিথেয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নানান রকম সেটা গুজব না অরিজিনাল সেটা আমরা মিডিয়া ভালো জানে। এটা তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। মালদার যে ঘটনা ওটা একটা বিক্ষিপ্ত হতে পারে, বা বাংলাদেশের কিছু ঘটনা সেটা হতে পারে, এবং সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্ছুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। রেস্টুরেন্ট গুলো বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা একটা অনুষ্ঠানে আসে, বাট বাংলাদেশিটা সবসময় খায়, তাই না? তো এই জায়গাটা একটা এফেক্ট করেছে, মানি এক্সচেঞ্জের এফেক্ট করেছে। আপনারা আসুন, আপনার ভাই আমি, আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি, আপনাদেরকে সেফ জায়গায় রাখা, সেফ ভাবে চলার দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি। আসুন, পরিস্থিতি কোনো অস্বাভাবিক কিছু নেই। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 পর্যটক আসতেন কলকাতায়। এখন সংখ্যাটা নেমে এসেছে 2 থেকে 300-তে। মধ্য কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশি পর্যটকহীন, কার্যত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। কলকাতার মার্কো স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিরিয়ায় আসাদ সরকারের পতন, বিদ্রোহীরা ঢুকে পড়ায় ব্যক্তিগত বিমানে রাজধানী ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। জানা যায়নি গন্তব্য, দাবি সংবাদ মাধ্যমের। সার্বভৌমত্বে আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না, ভারতের প্রতি মির্জা ফখরুলের হুঁশিয়ারি। জাতীয় নয়, অন্তর্বর্তী সরকারকেই সমর্থনের ঘোষণা, শেখ হাসিনার কঠোর সমালোচনা। এবং সরকার পতনের পর ঢাকা দিল্লির উচ্চ পর্যায়ের প্রথম বৈঠককাল, আলোচনা হবে অপপ্রচার নিয়ে। বাংলাদেশি পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায় ধস, দ্রুত ভিসা চালুর আহ্বান কলকাতার ব্যবসায়ীদের। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।